আমার খালাতো ভাইয়ের শালি একদিন বেড়াইতে আসছিল আমাদের বাসায়, মানে আমাদের বাসায় পূর্ব দিকে আর আমার খালাতো ভাইদের বাসা মানে পশ্চিম দিকে, বুঝছেন। তো এলাকার মানুষরা অনেক ইয়ারকি মস্কারি আমার সাথে করলো, কিরে তোর খালাতো ভাইয়ের শালি আইছে, তুই লাইন টাইন না মারা বসে আসোস, মানে এরকম অনেক মজা টজা করছে, বুঝছেন। সো তারপরে আমি খালাতো ভাইয়ের বাসায় গেছিলাম। সো যায়া আমি মানে আমার খালাতো ভাইয়ের শালি, হ্যাঁ মানে আমার যে ভাবি আছে মানে খালাতো ভাইয়ের বউ, তার একদম চাচাতো বোন হবে, বুঝছেন, মানে নিজের বোনও না। সো শালি তো তো আমি যখন গেলাম আমার খালাতো ভাইয়ের বাসায়, হ্যাঁ গিয়ে দেখতে পারলাম মেয়েটা ভাই এত সুন্দর, ভাই বলার বাইরে যে মেয়েটা এত সুন্দর, বুঝছেন। সো মেয়েটারে আমার খুব ভালো লাগে। আর আমার বড় ভাইয়ের দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে আবার ওই ওই শালির বয়সে, মানে আমার যে ভাই আছে খালাতো ভাই, ওর শালির বয়সে দুইটা মেয়ে, বুঝছেন। আর আমার খালাতো ভাই কিন্তু সবার বড়, মানে আমার ফ্যামিলির মধ্যে আমাদের যত ভাই বোন আছে একদম সবার বড়, মানে অনেক সিনিয়র, বুঝছেন। এই ঘটনা হচ্ছে 2011 সালের ঘটনা। তারপরে আমি আমার ওই ভাস্তিরে বললাম, মানে আমার ওই খালাতো ভাইয়ের মেয়ে, মানে আমার যে ভাস্তি হবে, তারে বললাম যে দেখ তোর খালারে আমার খুব ভালো লাগে, হ্যাঁ আমি ভালোবাসে ফেলছি, তুই ওরে বল। তো আমার সেই ভাস্তি বললো, কাকু এটা কিভাবে সম্ভব, কোনটা সম্ভব কি অসম্ভব সেটা আমি জানি না, আমার খুব ভালো লাগছে। মানে এক কথায় বলা গেলে আমি আমার ভাস্তিদের সাথে খুব ফ্রি। তারপরে আমি বললাম যে আমি ভালোবেসে ফেলছি, খুব ভালো লাগছে, তুই ওরে যা বল। তারপরে আমার এই ভাস্তি তার খালারে গিয়ে বলছে যে দেখো আমার কাকু অনেক ভালো, আমার কাকু অনেক ভালোবাসে তোমারে, তো তুমি কি করবা সেটা একটু বলো, আমার কাকু আসলে মানুষটা অনেক ভালো। সো তারপরে ওই খালা বলছে তোমার কাকুরে আমি চিনি না, কোনোদিন দেখি নাই, আমি কিভাবে রিলেশনে যাব, কিভাবে একটা সম্পর্ক হবে। এরপরে আমি বললাম যে তাহলে সামনাসামনি আমি বলবো। তারপরে ওই মেয়ে বলছে যে সন্ধ্যার সময় আমি দেখা করবো। তারপরে সন্ধ্যার সময় দেখা হওয়ার পরে আমি তারা বইলা ফেললাম যে দেখুন আমি আপনারে খুব ভালোবাসি, মানে আপনারে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগছে, অনেক পছন্দ করে ফেলছি আপনারে। তারপরে সে বলল যে দেখুন আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার সম্পর্কে জানিও না, আর আপনাকে চিনিও না, কিভাবে রিলেশনে যাব আমি বুঝতেছি না, আমাকে সময় দেওয়া লাগবে 2-3 দিন। তারপরে সে 2-3 দিন সময় নিল। 2-3 দিন সময় নেওয়ার পরে সে আমাকে উত্তর দিল, ঠিক আছে আমরা সম্পর্কে যাব, কিন্তু আমাকে আপনি ঠকাইতে পারবেন না, মানে সে আমাকে এইভাবে বললো। এরপর আমি বললাম যে দেখুন আমি আপনাকে কোনোদিনও ঠকাবো না, কিন্তু আপনি আমার ছাইড়া যায়েন না। তারপরে সে বলছে যে ঠিক আছে। তারপরে আমি বাজার থেকে কিছু কসমেটিক কিনছি, মানে কানের দুল, তারপরে আবিজাবি মেয়েদের যে জিনিসগুলো থাকে না সেগুলো কিনছি, সেগুলো কিনে আমি তাকে উপহার দিছি। সে এগুলো পেয়ে বলে যে তুমি আমাকে এত ভালোবাসো, এত তাড়াতাড়ি তুমি আমার জন্য এত কিছু কিনে নিয়ে আসলা। যাই হোক, তারপরে আমাদের রিলেশনটা মানে আরো গভীর হতে শুরু করলো। তখনও কিন্তু সে আমাদের বাসা থেকে যায় নাই, মানে 2-4 দিনের মাথায়। তারপরে মাঝে মাঝে আমি মনে করেন যে ওদের বাসায় যাইতাম, প্রতিনিয়ত যাই না, কারণ প্রতিনিয়ত গেলে কেউ হয়তো সন্দেহ করতে পারে। তারপরে একদিন আমি সেই খালাতো ভাইয়ের বাসায় গেলাম। খালাতো ভাইয়ের বাসায় যাওয়ার পরে মানে আমার যে ভাবি ছিল, মানে ওর যে বোন ছিল, চাচাতো বোন, হ্যাঁ সে আর কি কোনোভাবে বুঝতে পারলো যে আমাদের দুইজনের মধ্যে হয়তো বা কোনো কিছু চলতেছে। তারপরে যখন আমি রুমে গিয়ে ঢুকলাম তখন সে ভাবি বাইরে দিয়ে গেট লাগাই দেয়। তারপরে আমি তার কাছে গিয়ে বসার সঙ্গে সঙ্গে সে আমাকে বলল মাথা খুব ব্যথা করতেছে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার মাথাটা একটু বুলিয়ে দিচ্ছি। তারপরে আমি তার মাথা বুলিয়ে দিলাম এবং কি তার সাথে আমি খুব ফ্রি হয়ে গেলাম। কিন্তু তার সঙ্গে খারাপ কিছু করার চিন্তা ভাবনা আমার মাথাতেও আসেনি, কারণ আমি তাকে খুব ভালোবাসি। এরপরে আমি বললাম তুমি চলে যাওয়ার পরে কিভাবে কন্ট্যাক্ট করব। তারপরে সে বলল এই যে নাম্বার। তারপরে আমার ফোনে তার নাম্বার সেভ করে দিল। তখন কিন্তু বাটন ফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তারপরে সেভ করে দেওয়ার পরে এরপরে দেখলাম কিছুক্ষণ পরে আবার সে নাম্বারটা ডিলিট করে দিল। এরপরে আমি বললাম তুমি নাম্বার কেন ডিলিট করলে। তারপরে সে বলল যে দেখো তুমি যদি আমি বাসায় যাওয়ার পরে তুমি যদি আমাকে বারবার কল দাও, যদি আব্বু আম্মু বা আমার বোন যদি ধরে ফেলে তখন কি হবে। তারপরে আমি বললাম নাম্বার তো ডিলিট করলাম, কিন্তু আমার মন থেকে তো ডিলিট করতে পারবা না। তখন সে আবার নাম্বারটা সেভ করে দিল। এরপরে যারা যাওয়ার সময় আমিও সঙ্গে যাই ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। এতদিন যে ছিল খাওয়া দাওয়া যা বলেন না কেন সব কিছুর খরচ আমি দিছি, যতদূর আগাই দিছি, গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব কিছুই আমি দিছি, বুঝছেন। তো তারপরে ওরা যখন চলে গেল বাসায় আসার পরে এরপরে আমার আর মন ঠিক থাকতেছে না, কারণ আমি তাদের খুব ভালোবাসা ফেলছি। এই 10-12 দিন যে হলো মানে এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে ভাই, ওরে ছাড়া আমার 1 সেকেন্ডও ভালো লাগে না। এরপরে সে বাসায় যাওয়ার পরে আমাকে মিস কল দিল নাম্বারে, হ্যাঁ। তো আমি বুঝতে পারলাম তার কাছে হয়তো ফোন আছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলাম। কল ব্যাক করে বললাম যে দেখো আমি তোমার খুব ভালোবাসি, তোমার স্যার আমি থাকতেই পারতাছি না। তারপরে এইভাবে বেশ কয়েকদিন কথা হলো। বেশ কয়েকদিন কথা হওয়ার পরে কোনোভাবে তার বড় বোন বুঝতে পারলো। তার বড় বোন বোঝার পরে তার হাত থেকে ফোনটা কেড়ে নিল, কেড়ে নিয়ে বললো যে কার সাথে কথা বলো দেখি দে। এরপরে সে হ্যালো বললো। তারপরে আমি তার বড় বোনরে সব কিছু খুইলা বললাম যে আমি আপনাদের আত্মীয় হই, মানে সব কিছু পরিচয় দিলাম। এরপরে ওনার বড় বোনও আমাকে চিনতে পারলো। তারপরে বললো যে দেখো ওর তো এসএসসি পরীক্ষা সামনে, এইভাবে যদি কথা বলো ও তো ঠিক মতো পরীক্ষা দিতে পারবে না। তুমি কি চাও যে ও পরীক্ষায় খারাপ করুক? না, আমি তো কোনো মতেই চাই না যে আমার প্রিয় মানুষ পরীক্ষায় খারাপ করুক। তখন তার বোন বলল যেহেতু চান না তাহলে সপ্তাহে একবার কথা বলবেন। তারপরে আমি বললাম যে দেখুন এটা তো কোনো মতেই সম্ভব না, একটা দিন আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না,
আর 1 সপ্তাহ আমি কিভাবে থাকবো তার সাথে কথা না বলে। তারপরে বললো যে না না এভাবে হয় না, তুমি 7 দিন পর পর একবার করে কথা বলবা। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে যখন আবার তার সাথে কথা বললাম তখন সে বললো দেখো আমার আপু আমাকে ডিস্টার্ব করতেছে, কথা বলতে দেয় না, মানে অনেক প্রবলেম দিচ্ছে, তার থেকে একটা কাজ করো তুমি আমার স্কুলে চলে আসো। তারপরে আমি 2-4টা বন্ধু নিয়ে চলে যাই তার স্কুলে 10টার সময়। তার স্কুল ছুটি দেয় কিন্তু 4টার সময়। এই এতক্ষণ আমি তার স্কুলের সামনে দাঁড়াইছিলাম। তো গল্প বলতে বলতে বলাই হয়নি তার বাসা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড হাট, ঠিক আছে। আর সে পড়তো সীতাকুণ্ড হামিদুল্লাহ হাট হাই স্কুল, ঠিক আছে। তো আমি তার স্কুলের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। এরপরে যখন স্কুল ছুটি দিল তখন দেখলাম যে অনেক ছেলে মেয়ে বের হয়ে আসতেছে। তো দেখলাম ও আমাকে অনেক দূর থেকেই ফলো করছে, আর আমি মাথা নিচু করেছিলাম কারণ অনেকেই অনেক কিছু ভাবতে পারে। তারপরে সে অনেক স্লো আসতেছিল। এরপরে দেখতে পারলাম সে আমার সামনে এসে, তার সঙ্গে 2-3টা বান্ধবী ছিল, সে আমাকে বললো ভাইয়া কেমন আছেন। তো দেখলাম যে সে অনেক খুশি হয়েছে। তারপরে তার সঙ্গে হাঁটতে হাঁটতে 5-6 কিলোমিটার হেঁটে গেছি, তার বাসা অনেক দূরে, হ্যাঁ। তো তারপরে তার সঙ্গে কথা বলতে বলতে এইভাবে তার বাসা পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে তারপরে আমি বাসায় চলে আসছি। এভাবে 2-4 দিন আমি তার স্কুলের সামনে গেছিলাম, এভাবে হাঁটতে হাঁটতে কথা বলছি। আর আমি আমার মায়ের সাথেও ব্যাপারটা শেয়ার করছিলাম যে মা আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি। আমার মায়ের সাথে আমি খুব ফ্রি, আর আমার আম্মুও বলছে যে মেয়েটা দেখতে অনেক সুন্দর। যাই হোক, তারপরে আমার মা বলল যে তুই যেহেতু ফ্যামিলির বড় ছেলে তোকে তো কিছু করা লাগবে, আর তোর কাকাও থাকে বিদেশে, ওনার পরামর্শ নিয়ে তুই বিদেশ চলে যা। তারপরে ভিসা টিসা সবকিছু কমপ্লিট করা হলো, কিন্তু 50,000 টাকা শর্ট পড়ে গেল। এরপরে আমার মা বলল তুই যেহেতু ওকে ভালোবাসিস তো তোরা বিয়ে করে নে, আর তুই ওর ফ্যামিলিকে বলে 50,000 টাকা কোনোভাবে নিয়ে নে। তারপরে আমি কল করলাম, তার বোনের সঙ্গে কথা বললাম, তার বাবার সঙ্গে কথা বললাম। কথা বলে আমি বললাম যে আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই, আমি কিছু করার জন্য বিদেশ যেতে যাচ্ছি, বুঝছেন, কিছুদিনের জন্য বিদেশ যাব, বিদেশ থেকে এসে আমি আপনার মেয়েকে বিয়ে করব, 50,000 টাকার মতো শর্ট, আপনারা যদি হেল্প করেন তাহলে অনেকটা উপকার হবে। তখন তার বাবা বললো যে বাবা বর্তমান আর্থিক অবস্থা আমাদের ভালো নাই, এত টাকা আমরা দিতে পারতেছি না। তারপরে আমি কোনোভাবে টাকা ম্যানেজ করে বিদেশ চলে গেলাম। তো বিদেশ যাওয়ার আগে তার সঙ্গে আমার ফোনে কথা হয়। সে আমাকে বললো যে দেখো আমি তোমার সঙ্গে ঠিক মতো ফোনেও কথা বলতে পারতেছি না, তুমি আমার সঙ্গে প্লিজ একবার স্কুলে আসো, একবার দেখা করো। তারপরে আমি বললাম যে দেখো এখন তোমার স্কুলের ওইদিকে যাওয়ার সুযোগ নাই, আমার তো ভিসা কমপ্লিট, আমি তো চলে যাব বিদেশ, মানে সেরকম আর সুযোগ হবে না। তারপরে সে একজনের মাধ্যমে আমার কাছে চিঠি পাঠালো, মানে চিঠি লিখে পাঠাইছে। বিশ্বাস করবেন সেই চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তারপরে চিঠির মধ্যে লিখে দিয়েছে যে আমার 2 কপি ছবি এবং তার 2 কপি ছবি আমার লাগবে। এরপরে আমি আমার ছবি দিয়ে দিলাম ভালো করে ছবি টবি তুলে। তারপরে সেও তার ছবি পাঠাই দিছে আমাকে। এরপরে আমি তাকে অনেক বোঝানোর পর চলে গেলাম বিদেশে। বিদেশে যাওয়ার পর 6 মাস আমি তার সাথে কথা বলছি। 6 মাস পর হঠাৎ করে সে আমার ফোন ধরে না, সে আমার সাথে কথা বলে না। এরপরে আমি যখন তাকে কল দেই সে ফোন ধরার পর আমার ভয়েস শুনে ফোন কেটে দেয়। এরপরে আবার যখন কল দেই তার বোন ধরে তার বাবাকে দেয়। এরপরে বললাম যে আপনার মেয়ে কোথায়, কেমন আছেন না আছেন, মানে অনেক কথাবার্তা বলার পর জিজ্ঞেস করলাম। তারপরে বললো যে ও তো বাসায় নাই, বাইরে গেল, কিন্তু সে বাসায় ছিল। আমি তার ভয়েস চিনি, এতদিন রিলেশনে ছিলাম, তাহলে আমি কি তার ভয়েস চিনি না? তো ভাই বিশ্বাস করেন সে আমার সাথে কন্ট্যাক্ট করে না। প্রায় 2-3 বছর কেটে গেল, তার সঙ্গে আমার সেভাবে কোনো কন্ট্যাক্ট হয় না। এরপরে আমার মন মানসিকতা অনেক খারাপ, আমার কাজের মধ্যে মন থাকে না। সে যদি আমার সাথে কথা বলতো আমি ভালোভাবে কাজও করতে পারতাম, বাইরে কাজ করতে পারি না, রাতে ঘুম হয় না, চেহারা হয়ে গেল খারাপ। হঠাৎ করে বাসায় জানাই দিলাম যে আমি বাসায় আসবো। তারপরে আমি বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। এরপরে হঠাৎ করে বাবাকে বললাম যে বাবা শোনো, তুমি আর ছোট কাউকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসো এয়ারপোর্টে, আমি কালকে সকাল 10টার মধ্যে হয়তো পৌঁছে যাব। তারপরে আমার বাবা চলে আসলো। বাবা এসে দেখলো যে আমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, আমার মুখের মধ্যে অনেক টেনশন। তারপরে বাসায় আসলাম, মা বললো যে ওকে কিছু বলার দরকার নাই, আমাদের ছেলে বেঁচে থাকলে আমরা জীবনে অনেক টাকার মুখ দেখতে পারবো। তারপরে যাই হোক 1 মাস পর সেই মেয়ে আমাকে কল করছে, মানে আমি বাসায় আসার 1 মাস পর সেই মেয়ে আমাকে কল করে বলে যে দেখো আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমার সামনে বিয়ে ঠিক হয়েছে, তুমি কিছু একটা করো। এরপর আমি বললাম যে আমি কিছু একটা করব, মানে যখন এঙ্গেজমেন্ট হয়েছে তখন তুমি আমাকে কেন বলো নাই, আর এখন আমি 1 মাস হলো বাসায় আসছি, এখন আমি হঠাৎ করে কি করব না করব। দেখো তুমি যদি বিয়ে করতে রাজি না হও তুমি আমাকে বলতা, তুমি তখনই কল দিয়ে বলতা এঙ্গেজমেন্ট হওয়ার সময়, তখন আমি তোমাকে যেভাবে হোক না কেন নিয়ে আসতাম, দেশে এসে আমি তোমাকে নিয়ে যাইতাম। দেখো তুমি যদি চাও তাহলে চলো আমরা দুজন পালাই বিয়ে করি। তখন সে বললো না পালাই বিয়ে করা সম্ভব না, আমার বাসায় আমি কষ্ট দিতে পারবো না। তাই 2014 সালে আমি বাসায় চলে আসি। বলেন তো ভাই এটা কি উচিত না? যখন তার এঙ্গেজমেন্ট হচ্ছিল তখন তো আমাকে অবশ্যই কল দিয়ে বলতো যে আমি বিয়েতে রাজি না, তুমি আমাকে নিয়ে যাও। ভাই আমি আমার জীবন বাজি রেখা হইলেও আমি তারে নিয়ে যাইতাম, তার জন্য আমি সব কিছু করতে রাজি, তার আমি খুব ভালোবাসি। এতদিন আমার সাথে কথা বলে নাই, আমি বাসায় আসার 1 মাস পর কল না দিলে কি হয় বলেন? তারপরে 1 মাস পর কল দিয়ে আমাকে এইভাবে বলতেছে যে দেখো তুমি কিছু একটা করো।
তো আমি বললাম যে চলো পালিয়ে যাই, তুমি যেহেতু রাজি না। তখন সে বললো না আমি পালাতেও পারবো না, তুমি ভালো থাকো। মানে হাবিজাবি কথা বলে সে ফোনটা রেখে দিছে। তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল আমার শুধু 5 মিনিট, হয়তো বা টানা 10 মিনিট, আমার ঠিকভাবে মনেও পড়তেছে না। সো এইভাবে সেই মানুষটা আমাকে ছেড়ে চলে যায়। তাহলে কি একটা কষ্ট নিয়ে দেখেন, আমি সেই মানুষটাকে ভালোবেসে বিদেশ গেলাম, কিছু করে আমি দেশে ফিরে তাকে বিয়ে করব, সেই মানুষটা আমার সঙ্গে যোগাযোগ অফ করে দিল। আর এখন তার বিয়ে হয়ে গেছে, আজকে এত বছর পার হয়ে গেল, তার 2টা ছেলে মেয়েও আছে, আমিও বিয়ে করে নিছি, আমারও ছেলে আছে। কিন্তু ভাই প্রথম ভালোবাসা কখনো ভোলার মতো না, বুঝছেন? তাহলে আমি এই পর্যন্ত ভুলতে পারি নাই। সো এই প্রবাসী ভাই আমাকে এই গল্পটা লিখে পাঠিয়েছেন যে আসলে প্রথম ভালোবাসা কখনো ভোলার মতো না। আর সেই প্রবাসী ভাই আমাকে আরেকটা কথা বলছে যে এত লাইলা মাজনুর মানে এত প্রেম কাহিনী বিচ্ছেদ হইছে, এত মানুষে পাই নাই, সেখানে আমি তো সামান্যতম একজন মানুষ, আমি তো নাও পেতে পারি, তাই না? সো এই হলো তার ভালোবাসার গল্প। সত্যি বলতে প্রথম ভালোবাসা কখনো ভোলার মতো না। সো যাই হোক, বলুন এই বিচ্ছেদের গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। সো কারো যদি গল্প শেয়ার করার থাকে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।